শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, গুড late evening. I hope I am audible. আমি শুরু করছি আজকে। শুরু করছি। প্রায় কাছাকাছি এক সপ্তাহ আপনার সঙ্গে কথা বলিনি, আর বেঙ্গলের কাগজগুলো নিউজগুলো প্রায় এক সপ্তাহ আমার দেখা হয়নি। গতকাল এসে কাগজগুলো উল্টে দেখে কয়েকটা নিউজ আইটেমস একটু মার্ক করেছি। কিছু নিউজ আইটেমস এবং কিছু আর্টিকেলস ইন দ্য নিউজ পেপার্স, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আমি ওগুলো নিয়ে একটু কথা বলবো। ফ্রেন্ডস, হোপ আই এম অডিবল। আমি শুরু করছি। প্রথমেই একটা 8 তারিখ, 12 নভেম্বর, 12 নভেম্বর স্টেটসম্যান কলকাতার এডিটোরিয়াল পেজ 8 একটা আর্টিকেল আছে। আর্টিকেলটা ইউরোপ ইন ডিক্লাইন। একটু পড়ে তারপর আমি একটু কয়েকটা লাইন পড়ে আস্তে আস্তে বলছি। ঠিক প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, ইভেন আপ টু সেকেন্ড গ্রেট ওয়ার পর্যন্ত ইউরোপ, পার্টিকুলারলি ওয়েস্ট ইউরোপ, গোটা পৃথিবীকে শাসন করেছে। পলিটিক্যালি, ইকোনমিক্যালি, কালচারালি, and also on the technological front. West Europe dominated all over the world. সেই যে ইউরোপ আস্তে আস্তে ডিক্লাইন করেছে ইন মেনি ফ্রন্টস, সেই নিয়ে একটা আর্টিকেলটার নাম ইউরোপ ইন ডিক্লাইন। এই ডিক্লাইনটা একযোগে হয়নি, সময় লেগেছে। ধরুন লাস্ট ফার্স্ট গ্রেট ওয়ার started in around 14, ended in 1918. Second Great War again triggered in Europe. It started in 1939, ended in 45. ইউরোপ ফ্রন্টে শেষ হয়ে গেল এপ্রিল 45, এশিয়া ফ্রন্টে শেষ হলো অগাস্ট 45। আস্তে আস্তে ইউরোপ ডিক্লাইন করছে, এবং তারপরেই বলেছিলাম যে ওয়েস্ট ইউরোপের যে কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড, পার্টিকুলারলি ইউকের যে কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাট শিফটেড টু দ্য হ্যান্ড অফ দ্য ইউএসএ। দি পাওয়ার শিফটেড ফ্রম দি হোয়াইট হল টু হোয়াইট হাউস। এটা বহুবার ডিসকাস করেছি। আমি আর্টিকেল থেকে একটু পড়ে শোনাবো, সেটা সেই সময়কার কথা, পরের কথা পরে বলবো। Europeans have long believed that soft power is their best instrument to promote their values and their security, but their strong sense of moral superiority is questionable. The rise of the ultra-right and the treatment of the migrants have created a gulf between Europe's self-perception and external perception. যেটা বলতে চেয়েছে যে ইউরোপের একটা তো আইডিয়া ছিল যে আমরাই হচ্ছে কালচারালি পৃথিবীটাকে আমরা এডুকেট করছি, আমরা কালচারাল and academic educator of the whole world, particularly West European country, UK, France, Germany, Italy, এরাই মেনলি। এবার কিন্তু আস্তে আস্তে তার ডিক্লাইনটা ঘটছে। এবার আজকের যে ইউরোপ, পোস্ট সেকেন্ড গ্রেট ওয়ার ইউরোপ, তখন সে অনেক ফিজিক্যালি দুর্বল, মিলিটারি দুর্বল, ইকোনমিক্যালি দুর্বল, তবুও সে মনে করতো তার সফট পাওয়ারটা খুব স্ট্রং, অন্তত সায়েন্টিফিক ফ্রন্টে এবং
ভ্যালুজ, হিউম্যান ভ্যালুজের ক্ষেত্রে। এবং সে সময় ইউরোপ, পার্টিকুলারলি আফটার সেকেন্ড গ্রেট ওয়ার, ও বাইরের কন্টিনেন্টগুলো থেকে মানুষের যে আশা ওয়েলকাম করেছে এবং ইনফিল্ট্রেশন, লিগ্যাল আর ইলিগ্যাল, অ্যালাউ করেছে, সেগুলো উপরে রেগুলেট করেছে, লিগ্যালাইজ করেছে। দে আর ভেরি লিবারেল। The West European countries are very liberal to welcome the coming of the person from the Asian countries, African countries. তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে, তার কারণটা হচ্ছে ওদের ইউরোপের, ওয়েস্ট ইউরোপের পপুলেশন ডিক্লাইন, একটা যেটাকে বলে নেগেটিভ গ্রোথ রেট। ইউরোপে ওয়ার্ল্ডের একমাত্র এরিয়া যেখানে নেগেটিভ গ্রোথ রেট চলছে আজ লাস্ট প্রায় 5-6 ডিকেডস ধরে। সেই যে পপুলেশনের নাম্বারের যে গ্যাপটাকে পূরণের জন্য ওরা ওয়েলকাম করেছে। অসংখ্য ফ্যাক্টরি, ল্যাবরেটরিজ, ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার ফিল্ড, এখানে কাজের জন্য টেকনিশিয়ানস দরকার, সায়েন্টিস্ট দরকার, লেবার্স দরকার, এগ্রিকালচারিস্ট দরকার, সেটা পূরণের জন্য ওরা ওয়েলকাম করেছে। কিন্তু এখন ওদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। সে প্রবলেমের জন্য এখন দে আর রেস্ট্রিক্টিং দ্যাট ওয়েলকাম টু দ্য রেস্ট্রিক্টিং দ্য, ওরা আর চাইছে না আর বেশি মানুষ আসুক, দে আর রেস্ট্রিক্টিং। এই যে যারা ওদেশে যেতে চায় সেই যাওয়াটাকে রেস্ট্রিক্ট করছে। এই জন্যই এখন আর পৃথিবীর অন্য প্রান্তের লোকেরা ওদেরকে লিবারেল বলছে না। অ্যাজ ইফ আমরা যারা অন্য ওদের বাইরে আছি, ইউরোপের বাইরে আছে, ওয়েস্ট ইউরোপের বাইরে আছে, আমাদের কাছে ওরা, আমরা এখন বলছি দে ওয়ার লিবারেলস আফটার দি সেকেন্ড গ্রেট ওয়ার, নাও দে আর ভেরি মাচ কনজারভেটিভ। ইয়েস, তোর একটা অনেকগুলো ভয় এসে গেছে। কারণ নাম্বার ওয়ান, যে এত প্রোডাকশন করে ওদের ফ্যাক্টরি থেকে ওয়ার্ল্ডে কনজিউমার্স গুডসের, ওদের কনজিউমার গুডসের গোটা পৃথিবী ব্যাপী যে মার্কেটটা শ্রিঙ্ক করে গেছে, কোথায় বিক্রি করবে, তা এত প্রোডাকশন দরকার নেই, তাহলে এত স্কিল লেবার্সও দরকার নেই। নাম্বার টু, আরেকটা জিনিস, এত পরিমাণে চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ানস, আফ্রিকানস ঢুকে গেছে, এবং পার্টিকুলারলি ওয়েস্ট এশিয়া থেকে লাস্ট গালফ ওয়ারের পর থেকে যেই মিলিয়ন্স যে মুসলিমস ঢুকেছে, দে আর ফিলিং অ্যাফ্রেড, থ্রেটেন্ড, যে ওদের কালচারাল আইডেন্টিটির ক্রাইসিস দেখা দিয়েছে। ইভেন দে আর নট দ্যাট অ্যাপ্রিহেন্সিভ অফ দ্য চাইনিজ ইনফিল্ট্রেশন or Indian Hindu infiltration, but they are very much afraid now on the infiltration of the Muslims from the West Asia. এইটা থেকে তারা আগে আলোচনা করেছি, আমি এটা না বেশি আলোচনা করবো না। they are now thinking their identity, cultural identity, national cultural identity of England, Germany, France, Italy, all these are becoming threatened. They want to preserve their national, cultural, religious identity, all these things. That's why they are not welcoming any more infiltration. Only they are specific today for specific skill labor যারা ওয়েলকাম করবে। আমি এবার কয়েকটা জায়গায় কোট করছি, কয়েকটা জায়গায় আমি পড়ে আমি চলে যাব, কারণ অনেকগুলো আর্টিকেল একটু পড়বো। এটা একটু পড়ি কি, ইউরোপস পলিটিক্যাল, ইকোনমিক, মিলিটারি, টেকনোলজিক্যাল পাওয়ার্স may have diminished, its soft power remains formidable. However, it is also true that the old continent, yes, it is the old continent has been largely basking in reflected glory by transferring technology from US. একটা জায়গায় বলছে যে এই মুহূর্তে আর ইউরোপের মৌলিক কোনো কাজ হচ্ছে না, মৌলিক কোনো গবেষণা হচ্ছে না, মৌলিক কোনো আবিষ্কার,
মৌলিক টেকনোলজি আসছে না। দে আর ট্রান্সফারিং অল টেকনোলজি ফ্রম ইউএসএ। নিজস্ব গৌরব তারা হারিয়ে ফেলেছে, নিজস্ব আবিষ্কার করার যে ক্ষমতা। কারণ এখন একটা নতুন টেকনোলজি, নতুন সায়েন্স আবিষ্কার করতে গেলে যে ভেরি কস্টলি ইকুইপমেন্টস অ্যান্ড কস্টলি ল্যাব দরকার, সেইটা প্রোভাইড করতে পারছে না ওয়েস্ট ইউরোপ। কিন্তু সেই ক্ষমতা এখনো আছে ইউএসএর। তাই এইগুলোকে তারা সেখান থেকে বড় করছে, এখানে কপি করছে। আর একটা লাইন পড়ছি আমি। দি কলম্বিয়া ইকোনমিস্ট সেজ দ্যাট France lost almost all its innovations in 1980. Italy lost by 1990. Germany by 1970s. UK by 1980s and 90s. Lithuania-born economist G.V. of the Harvard University explains how Europe escapes the cost of its indigenous innovations. মানে পরিষ্কার যে আজকে ইউরোপের যে once old giants like Germany, France, Italy and UK, এই যে old giants, তাদের আর আজকে এই কস্টলি ল্যাবরেটরিগুলো প্রোভাইড করার মতো আর টাকা নেই। They let the Americans take the risks of innovation and then they copy each year the new products that were successful. ওরা ওই আমেরিকাতে নতুন কিছু হলে সেটাকে কপি করে আনছে, তাতে ঝামেলা কম, কস্ট কম। এই অবস্থা আজকে ইউরোপের। এবার আরেকটা জিনিস সাইড বাই সাইড বলে রাখি। তোমরা দেখেছো লাস্ট 70 ইয়ার্স ন্যাটো, আজকে ইউরোপ, ওয়েস্ট ইউরোপে নিজের মুরদ নেই নিজেকে ডিফেন্ড করার। মিলিটারিলি they have not the capacity to defend militarily their own countries. This West European countries, they depend on NATO. যে NATOর military power, army and military funding, sophisticated army equipments, main provider USA. The safety of the West European countries is depending on USA. এবার আসছি আমি। এবার এগুলো সব ইকুয়েশনগুলো চেঞ্জ হবে, কারণ এবার আসছে, এবার এসে গেছে ট্রাম্প এসে গেছে। ট্রাম্প বলছে আমি কেন আমার কান্ট্রির টাকা খরচ করব, আমি কেন আর্মি অ্যান্ড কস্টলি ওয়েপন্স খরচ করব টু ডিফেন্ড ইউরোপ, আমি কেন খরচ করব, আমি আর খরচ করব না। নাও দ্য ওয়ার্ল্ড ইকুয়েশনস ইন মেনি ফ্রন্টস উইল চেঞ্জ আফটার Trump second term coming. Yes. এবার আরেকটা ছোট পড়ি। The sole political arbiter in European lands and to prevent the emergence of any rival power threatening its material and diplomatic interest. এরা ভয় পাচ্ছে, এরা সব ভয় পাচ্ছে। আমি শুধু লাস্ট স্ট্যান্ডা পড়ে এই আর্টিকেলটা থেকে বেরিয়ে আসবো। দি ইউরোপিয়ানস হ্যাভ লং বিলিভ দ্যাট সফট পাওয়ার ইজ দেয়ার বেস্ট ইনস্ট্রুমেন্ট টু প্রমোট দেয়ার ভ্যালুজ অ্যান্ড দেয়ার সিকিউরিটি, বাট দেয়ার স্ট্রং সেন্স অফ মরাল সুপিরিয়রিটি ইজ কোয়েশ্চেনেবল। দি রাইজ অফ দি আল্ট্রা রাইট অ্যান্ড দি ট্রিটমেন্ট অফ দি মাইগ্রেন্টস have created a gulf between Europe's self-proclamation perception and external perception. Is Europe too soft and not enough power? হ্যাঁ, এই জায়গাটাই বলছে যে আজকে ইউরোপ হয়ে যাচ্ছে কনজারভেটিভ, তারা লিবারেল নয়। হ্যাঁ, এটা তো আউটার ওয়ার্ল্ডের কাছে এটা তো একটা দুঃখের কথা যে আজকে ওয়েস্ট ইউরোপ আর তাদেরকে ওয়েলকাম করবে না। সহজে আউটার ওয়ার্ল্ড থেকে ইউরোপের এই অ্যাডভান্স কান্ট্রিগুলোতে আর লোক চাকরি পাবে না, এটা আমাদের দুঃখের কথা। সেটাই, সেই জন্য আমরা আমাদের চোখে আজকে ওরা কনজারভেটিভ। ওরা আগে লিবারেল ছিল, আমরা এখন বলছি, ব্লেম করছি, ইউ হ্যাভ বিকাম কনজারভেটিভ। আল্ট্রা রাইট
আল্ট্রা রাইট, উই আর ব্লেমিং দেম। আমি আর্টিকেলটা আর পড়বো না। ও এটা এইখানে। এবার নেক্সট একটা আর্টিকেলে আমি যাই, যেটা হচ্ছে হ্যাঁ এটাও একটা, ওটা কোনটা, ওটা এবার একটা, এটা 10 তারিখে নভেম্বর একটা আর্টিকেল, আবার আর্টিকেল পেজ, এডিটোরিয়াল পেজ, দি লস্ট জেরুজালেম, লস্ট জেরুজালেম, দি লস্ট জেরুজালেম। এই আর্টিকেলটা একটা বড় আর্টিকেল, আমি অল্প পরিমাণ পড়ব। এখানে বলছে জেরুজালেম last 3000 years is a place of conflict, place of conflict। দেখো এই জায়গাটার উপরে জিউসরা দাবি করছে এটা ওদের মাদারল্যান্ড, ওদের বা ফাদারল্যান্ড। তারপর বলছে খ্রিস্টানরা বলছে এটা আমাদের ফাদারল্যান্ড, ইসলাম বলছে আমাদের ফাদারল্যান্ড। এই জেরুজালেম নিয়ে এত ফাইট, এবং আজকের যে কন্টিনিউইং ফাইট of the Muslim countries against Israel, is Jerusalem niye. Jerusalem itself is perhaps the single most bitterly contested patch of land in this world in human history, wrote Neil MacGregor। এই আর্টিকেলটার মূল কথা যে এইটা, এই হিস্ট্রিগুলো দেওয়া আছে পরপর কিভাবে ইন সেঞ্চুরিজ এই ল্যান্ডে রক্তক্ষয় হয়েছে টু কিপ কন্ট্রোল ওভার দিস ল্যান্ড অফ ইসরায়েল, ল্যান্ড অফ জেরুজালেম, জেরুজালেম। এবং আমি এটা নিয়ে আমি বহু আগে, আমি যখন নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তত্ত্ব, সৌম্যসাথী তুমি দেখেছো, বইটা পড়েছিলে তুমি, ওখানে আমি কাশ্মীর নিয়ে যখন 2-3টে আর্টিকেল লিখেছিলাম, আমি ওখানে দেখিয়েছি যে এই যে কনফ্লিক্ট অন কাশ্মীর বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, এখানে অনেকগুলো প্লেয়ার্স আছে, অনেকগুলো প্লেয়ার্স আছে, নট অনলি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বাট অলসো ইউকে, ইউএসএ, USSR, so many big powers are there, not only political and military big powers, but there are 3 big religions। যেমন হিন্দুসদের কাছে, সনাতনদের কাছে এটা স্বর্গ রাজ্য, স্বর্গ, এটা স্বর্গ। আবার ইসলামের কাছে এটা বেহেশত, বেহেশত। খ্রিস্টানদের কাছেও, খ্রিস্টানদের কাছে কেন, জেসাসের জীবনের লাস্ট পার্টটা এখানে কেটেছিল। এখানে টাসেলের অনেকগুলো অ্যাঙ্গেল আছে। আমি সে সময় বলেছিলাম যে পৃথিবীতে এই দুটো, এক কাশ্মীর এদিকে আর ওদিকে জেরুজালেম। আমি তখন বলেছিলাম যে কাশ্মীর হচ্ছে দক্ষিণ এশিয়ার জেরুজালেম, আর ওদিকে বলেছিলাম জেরুজালেম হচ্ছে পশ্চিম এশিয়ার কাশ্মীর। আমি শেষ করি আর্টিকেলটা, আমি আবার নেক্সট চলে যাই অন্য আর্টিকেলে। আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব না, হ্যাঁ এইটা ছোট্ট। আজকে আমি কুইকলি কতগুলো আর্টিকেল আমি পড়ে বেরিয়ে যাব। যেমন হ্যাঁ, এটা বোধহয় 9 নভেম্বর স্টেটসম্যান 2024-এর। কংগ্রেস ডিভাইডিং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপস অ্যান্ড ওবিসিজ ফর পলিটিক্যাল সার্ভাইভাল। এটা কমপ্লেন করেছে মোদি আর মহারাষ্ট্র র্যালিয়া। কথাটা অ্যাবসলিউটলি ঐতিহাসিক সত্য। কংগ্রেস ইজ অল অ্যালং এ ডিভিসিভ ফোর্স, পার্টিকুলারলি কংগ্রেসের যে গান্ধী নেহরু ফ্যাকশন, দে আর অলওয়েজ ডিভিসিভ ফোর্স, ডিভিসিভ ফোর্স। এই যে এখন এই যে কাস্ট সেন্সাসের ডিমান্ড কংগ্রেসের সঙ্গে তাকে ব্যাক করছে কিছু লেফটিস্ট সিকুমাকু কঙ্গুজ, এরা অল ডিভিসিভ ফোর্স। এরা এই শিডিউল কাস্টের মধ্যে আবার কতগুলো ভাগ আছে সেগুলো চায়, শিডিউল ট্রাইবে কত ভাগ আছে, ওবিসির কত ভাগ আছে, এভাবে সবগুলোকে ভাগ ভাগ করে গোটা হিন্দু সমাজটাকে, সমাজকে ভাগ ভাগ করে দুর্বল করতে চায়, ডিভিশন করে দেশকে রুল করতে চায়। এটা একদম কংগ্রেসের প্রথম এবং
ওরা ডিভিশন করেই তো ক্ষমতা এসছিল, এটা ভীষণ সত্যি কথা। এবার আর আমি কুইকলি চলে যাচ্ছি এবার, তারপর একটা আমি আসছি এবার বাংলা কাগজ যুগ সংখ্যে আছে। যুগ সংখ্যা এটা কোন তারিখের? এটা কি 23শে কার্তিক, 9ই নভেম্বর। দুটো ভালো আর্টিকেল আছে, দুটো ভালো এডিটোরিয়াল পেজ, দুটো ভালো আর্টিকেল আছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন মোদি অ্যান্ড ট্রাম্প। হ্যাঁ, ডেফিনেটলি এইটা বিশ্ব শান্তির জন্য ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে অনুসরণ করতে হবে বিশ্বের সব দেশকেই, তাহলেই পৃথিবীর শান্তি ফিরবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বারবার নিন্দা করেছেন ট্রাম্প। আমেরিকার নতুন প্রেসিডেন্ট মনে করেন মোদীর নেতৃত্বে ভারত বিশ্বকে জ্ঞান এবং দক্ষতা দিয়েছে, কিন্তু যুদ্ধ দেয়নি। আমি মনে আছে, আমি বছর 20 আগে জয়শ্রীর, যেটা ইংরেজি জয়শ্রীর জন্য একটা আর্টিকেল লিখেছিলাম, সেটা এটাই লিখেছিলাম, যেটা ইন দ্য কামিং ডেজ, যেটা যেটা কবিগুরুর বাণী, যেটা স্বামীজির বাণী, হ্যাঁ, গোটা পৃথিবীকে শান্তি এবং জ্ঞান, তারপরে ভারতবর্ষ হবে গোটা পৃথিবীর কাছে মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল টিচার। আমি সেটা স্কারেক্ট করে একটু বলেছিলাম, এটা হতে পারে যে নেক্সট সেঞ্চুরি বলে লিখেছিলাম যে আপ টু সেকেন্ড গ্রেট ওয়ার ওয়ার্ল্ডের ডমিনেন্ট রোল প্লে করেছে ইউকে। আফটার সেকেন্ড গ্রেট ওয়ার দিস ওয়াজ ইউএসএ, অ্যান্ড ফর এ পিরিয়ড বাইপোলার ওয়ার্ল্ড, একদিকটা ইউএসএ একদিকটা মস্কো। এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড, কনফ্লিক্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন ডিফারেন্ট প্লেনস, শুধু পলিটিক্যাল প্লেন নয়, মিলিটারি প্লেন নয়, রিলিজিয়াস প্লেনস, কালচারাল কনফ্লিক্টস, এই বিভিন্ন প্লেনসে আলটিমেটলি পিস উইল কাম টু দ্য গ্লোব, হিউম্যানিটি। সেইখানে স্পিরিচুয়াল ক্যান্ডেল, আধ্যাত্মিকতার বাণী নিয়ে অ্যাজ এ স্পিরিচুয়াল টিচার ভারতবর্ষ দাঁড়াবে। আমি আরেকটা ইঙ্গিত করেছিলাম যে বুদ্ধ মহাকালের কথা লিখতে গিয়ে বলেছিলাম যে শান্তির বাণী নিয়ে আরেক বুদ্ধ অবতীর্ণ হবেন, আমি সেখানে বুদ্ধের এই যে 2500 বছর, বুদ্ধের তো 3500 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধ আবির্ভূত হয়েছেন। যে বুদ্ধ আবির্ভূত হবেন মহাকাল পরবর্তী, তিনি সেই বিশ্বের শান্তি স্থাপন করবেন। এবার আসছি আমি আরেকটা আর্টিকেল, সিপিএম চর্চায় মার্ক্সবাদ সাধনায় নেই। সুন্দর আর্টিকেল, বিশ্বজিৎ সরকারের একটা সুন্দর আর্টিকেল। হ্যাঁ, সিপিএম ক্যাডাররা তারা মার্ক্সবাদ চর্চা করে, কিন্তু জীবনে যে সাধনা করতে হবে মার্ক্সবাদ, সে সাধনায় তারা নেই। সিপিএম এর চর্চায় মুখে বাতেলা বাজিতে মার্ক্সবাদ, সাধনায় নেই। একদম ছোট করে পড়ে দিই কয়েকটা লাইন। বাঙালির অদৃষ্টের পরিহাস এই যে সিপিএম যেখান থেকে শেষ করেছিল তৃণমূলের শুরু সেখানেই, ফলে এখন মানুষ জেরবার। এই সরকারের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আক্রোশ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারই প্রকাশ হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার খুনের ঘটনার পর আন্দোলনের মধ্য দিয়ে। মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন নন্দীগ্রাম আন্দোলনের ঢেউকে ছাপিয়ে গিয়েছে। এ নিয়ে কিছু কথা বলেছি আর নাম। এবার আসছি আমি আরেকটা আর্টিকেল, টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেলে আসি। টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলে আসি। টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, আর্টিকেল না, নিউজ আইটেম। টাইমস গ্লোবাল, এটা কত তারিখ? টাইমস গ্লোবালের একটা কবেকার পেজ, এটা টাইমস গ্লোবাল, ইয়েস, টাইমস গ্লোবাল 10 নভেম্বর, টাইমস গ্লোবালের একটা পেজ। এটা পুতিন praises Trump, says Russia ready for dialogue, President-elect hints they will speak. এনে আরো কিছু আর্টিকেল আছে। যেমন একটা জায়গায় বলছে
যে যখন পুটিনের সঙ্গে ট্রাম্পের কথা হচ্ছিল অন টেলিফোনস, তখন সাইড লাইনে উনি জেলেনস্কি, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউক্রেন, তাকেও ট্যাগ করেছিলেন, অর্থাৎ ট্রাইপাটাইট টেলিফোন টক হয়েছিল। অবশ্য পরবর্তীকালে অনেকেই সেটা বলছে না, এই ঘটনাটা ভুল, মিথ্যে। যাই হোক, একটা কথা একদম ভীষণ সত্য, প্রথম যে যুদ্ধক্ষেত্রের জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই, ওত নেওয়ার পরেই বিশ্বের রঙ্গমঞ্চে, যুদ্ধ রঙ্গমঞ্চে যে যুদ্ধ প্রথম থামবে তা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এটা নিশ্চিত, এটা নিশ্চিত একদম, এটা হিসেবের মধ্যে। উই ক্যান ক্যালকুলেট ইন হুইচ ওয়ে দ্যাট উইল হ্যাপেন। একদম উনি তো বলেই দিয়েছেন যে এই এখনো পর্যন্ত, যেমন উনি বলেছেন, হিসেব নিকেশ দেখা গেছে গত 2 বছরে ইউক্রেনকে সাহায্য করেছে বিডেন প্রশাসন, আমেরিকা, 90 লক্ষ কোটি টাকা ইন্ডিয়ান ভ্যালুজতে। 90, ক্যান ইউ ইমাজিন কঙ্কনা, 90 লক্ষ কোটি টাকার ওয়েপন্স পাঠিয়েছে। and that is much more than the total amount given by all the West European countries. এখন আমেরিকা, ট্রাম্প বলছে যে আমি কেন এই খরচটা করতে যাব, কেন করতে যাব, আমার নিজের দেশের এত এত লোন আমি কেন করতে যাব এই খরচটা। আর এই জেলেনস্কি কে বলেছিল এরকম একটা করতে? ন্যাটোতে ঢুকে কি লাভ হবে? পৃথিবীর কোন উপকারটা হবে? তা নিজেরই বা উপকার হবে। এই ন্যাটোতে ঢোকার যে জিদ ধরল জেলেনস্কি, ইউক্রেন, রাশিয়া তো খেপবেই, ন্যাচারালি খেপে গেছে। আজকে যদি নেপাল বা ভুটান বলে আমি চায়না ব্লকে যাব, আমরা ভারতীয়রা সেটা ভালো চোখে দেখবো? তখন চায়না বর্ডার উইল বি অন আওয়ার নেক, কখনই বরদাস্ত করব না। ঠিক তেমনি রাশিয়া তো বহু আগে বলে দিয়েছিল যে তোমরা ইস্ট ইউরোপের আগে একটা কান্ট্রিকে নিশ্চয়ই ন্যাটোর মধ্যে, আমি সেটা বরদাস্ত করছি, ভালো চোখে দেখছি না, সহ্য করছি। সহ্যের একটা সীমা আছে। যখন দেখবো যে ইউক্রেন তোমরা নিচ্ছ, তখন কিন্তু সেটা রেড লাইন, রেড ফ্ল্যাগ। আই উইল নেভার অ্যাকসেপ্ট দ্যাট, আই উইল নট টলারেট দ্যাট, বিকজ ইউক্রেনে ন্যাটো ঢুকছে মানে আমার ঘাড়ের কাছে ন্যাটো এসে গেছে, যেটা কোনোদিন বরদাস্ত করব না। জেলেনস্কি এটা খুব ভালো করে জানতো। আর তাছাড়া ইউক্রেনের মধ্যে বিশাল অঞ্চলে রাশিয়ান ভাষী লোক বসে আছে, তাদের সিকিউরিটি প্রশ্ন, তাদের কালচারাল প্রশ্ন, কালচার যেটা প্রশ্ন, এইটা তো পুতিন বরদাস্ত করবে না, তাই সে করেনি, তাই সে আক্রমণ করেছে। যদি জেলেনস্কির ইউক্রেন এই স্বপ্ন না ত্যাগ করে যে আমি ন্যাটোর মেম্বার হব, তাহলে যুদ্ধ থামানো যাবে না। এবং পুতিন এবং ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে যে জেলেনস্কিকে এই স্বপ্ন ত্যাগ করতে হবে, যে কথা দিতে হবে যে ন্যাটোতে ঢুকবো, মেম্বারশিপ নেব, এই আগ্রহ ত্যাগ করতে হবে, এই স্বপ্ন চিরতরে স্তব্ধ করতে হবে। এবং অলরেডি পুতিনের রাশিয়া ইউক্রেনের যে বিপুল অঞ্চল দখল করে নিয়েছে, যেগুলো রুশ ভাষাভাষী, সেইগুলো থাকবে রাশিয়ার হাতেই। সেখান দিয়ে লাইন অফ কন্ট্রোল বেরোবে। এবং যে মুহূর্তে আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে জানুয়ারি মাসের পর থেকে, জেলেনস্কির অন্য কোনো পথ থাকবে না। তার কারণ ওয়েস্ট ইউরোপের দেওয়া অস্ত্রে আর পাকামি করা সম্ভব হবে না জেলেনস্কির। আর ওয়েস্ট ইউরোপের কতটুকু মুরুদ আছে তার অস্ত্র দিয়ে রাশিয়াকে প্রতিহত করা। সুতরাং ইউক্রেন যুদ্ধ থামাটা যে ম্যাটার অফ ফিউ উইকস। এবার আসছি আমি, এবার এটা 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 ইসরায়েল। এবার আসছি আরেকটা ঘটনা, আরেকটা তথ্য আসে। এটা কিসে আসছে? স্টেটসম্যান। হ্যাঁ, না এটা, ও এটা এইবার
এবার এবার যে ওয়ার্ল্ডটা, এই যে নতুন ওয়ার্ল্ডটাকে কিছু 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 লোক নতুন জানুয়ারি পর থেকে যে ওয়ার্ল্ডটাকে বলছে ট্রায়াম্পিয়ান ওয়ার্ল্ড। ট্রায়াম্পিয়ান ওয়ার্ল্ড মানে এই নতুন যে পৃথিবীটা জানুয়ারির পর থেকে, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইকুয়েশনসগুলো তৈরি হবে, বিশেষত জিও পলিটিক্যাল ইকুয়েশনস তৈরি হবে, সেখানকার টার্মস ডিক্টেট করবে ট্রাম্প। তাই সেই তার নামটা দিয়েছে ট্রাম্পিয়ান ওয়ার্ল্ড। হেডলাইনটা হচ্ছে আনসার্টেনটিজ অফ এ ট্রাম্পিয়ান ওয়ার্ল্ড। ইয়েস, আনসার্টেনটি অনেকগুলো কারণে। কারণ ট্রাম্পের হোয়াইট হাউসে ঢোকা সঙ্গে সঙ্গে ইউএস এর কন্ট্রোলে গত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে জিওপলিটিক্যাল ইকুয়েশনসগুলো ছিল সেগুলো চেঞ্জ হবে অনেক ক্ষেত্রেই, এবং জিওপলিটিক্সের সঙ্গে সঙ্গে ইকোনমিক্সেরও চেঞ্জ করবে, ইকোনমিক্যাল ইকুয়েশনগুলো চেঞ্জ হবে বিভিন্ন কান্ট্রির। এবং আনসার্টেনটি কারণ দেখা গেছে তার প্রথম টার্মে ট্রাম্প এই ব্যক্তিটা, যেমন একটা জিনিস, এটা ফ্যাক্ট, পৃথিবীর কোনো প্রান্তে সে আমেরিকান আর্মি অ্যান্ড ওয়েপন্স পাঠায়নি, কোনো ক্ষেত্রে সে যুদ্ধক্ষেত্র বাড়ায়নি, যুদ্ধক্ষেত্রকে সংকুচিত করেছে। কিন্তু তার বিহেভিয়ারটা অত্যন্ত আনসার্টেন, বলে পৃথিবীতে খুব আনপ্রেডিক্টেবল পারসন। তার পলিটিক্যাল মুভমেন্টসগুলো জার্কি মুভমেন্টস, আনপ্রেডিক্টেবল। তার এটা প্যাটার্ন, তার এটা ওয়ার্কিং স্টাইল। এবার আরেকটা বলে যে ট্রাম্প তো বেসিক্যালি এ বিজনেসম্যান, এ বিজনেস টাইকুন। আমেরিকার হিজ গ্র্যান্ডফাদার মাইগ্রেটেড ফ্রম জার্মানি, জার্মান ব্লাড। কঙ্কনা শোনো, সৌম্যর সাথে শোনো একটা কথা বলি, যে জার্মান ব্লাড, আমি জার্মান ব্লাডের সঙ্গে ব্রিটিশ ব্লাডের তুলনা বহুবার করেছি। জার্মানির বিহেভিয়ারকে প্রেডিক্ট করা যায় ইউজুয়ালি। জার্মানরা অনেক স্ট্রেট কাট, ওরা পলিটিক্স ডিপ্লোমেসি কম বোঝে। দে নোজ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড বিজনেস। তোমাকে অপছন্দ হলে স্ট্রেট কাট বলবে অপছন্দ, তোমাকে পছন্দ হচ্ছে না, ভালো লাগলে বলবে তখন ভালো লেগেছে। স্ট্রেট কাট, ওদের কথাবার্তার মধ্যে কোনো অন্য হিডেন এজেন্ডা থাকে না ইউজুয়ালি। ব্রিটিশদের কথাবার্তা কিন্তু যা বলে তার অসংখ্য মানে থাকে, অসংখ্য লেয়ার্স থাকে, তারা আনপ্রেডিক্টেবল, অনেক হিডেন এজেন্ডা থাকে, অনেক প্যাঁচালো, অনেক জটিল। হ্যাঁ শুভজিৎ, ব্রিটিশরা ডিপ্লোম্যাট। ওই সুভাষচন্দ্র একটা কথা বলেছিলেন না, among the birds it is the crow most cunning, among the imperialist, অনেক ইম্পেরিয়ালিস্ট আছে, ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট, ইটালিয়ান, জার্মান, ফ্রান্স, ডেনমার্ক, সবাই, among all the imperialists it is the British most cunning. Anyway, second term, now this Trump is matured. He was never in politics. He was a business tycoon giant. Now he is more matured. Naturally, from Washington, from White House, we will get some mature diplomatic play. তবুও কিছু আনসার্টেনটি আছে। ইউক্রেন সম্বন্ধে আমরা নিশ্চিত ইউক্রেন যুদ্ধ শেষ হচ্ছেই, ইজ এ ম্যাটার অফ ফিউ উইকস। এবার ওয়েস্ট এশিয়াতে কি হবে, যাই ঘটুক না কেন, এটা শুভজিৎ বাবু মনে রাখবেন, লাস্ট টার্মে যখন হোয়াইট হাউসে ট্রাম্প ছিলেন, দুটো অকল্পনীয় কাজ করেছিলেন। কেউ কখনো ভেবেছিলেন যে সৌদি আরব একসময় বলতো পৃথিবীর মানচিত্র থেকে আমরা ইসরায়েলকে মুছে ফেলব? সেই সৌদি আরবের সঙ্গে পিস ট্রিটি, সৌদি আরব এবং ইউএই দুটো মুসলিম কান্ট্রির সঙ্গে
একদম পিস ট্রিটি করে দেওয়া, এটা কেউ কোনো কথা নয়। দিস ওয়াজ ডান বাই ট্রাম্প। অনেক কিছু বুঝিয়েছেন, সোজা বুঝিয়েছেন, ভাই তোমাদের তো সম্পদ তেলের খনি, তেল, লিকুইড গোল্ড, এটা তো একদিন 20 ইয়ার্সের মধ্যে শুকিয়ে যাবে, তখন তোমরা কি খাবে? যুদ্ধ করেই কি শেষ হয়ে যাবে? গো টু বিজনেস, যুদ্ধ থামাও, বিজনেস করো, বিজনেস করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইনভেস্ট করো, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করো, যুদ্ধ থামাও, টাকা জমাও, ইনভেস্ট করো গ্লোবালি, সে পথ করে দিচ্ছি, টাকা জমাও, ইনভেস্ট করো, হয়ে গেছে। আর তারও বহু আগে তো ইজিপ্ট বুঝে গেছে, ইজিপ্ট বহু আগে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। আর ইসলামিক ওয়ার্ল্ডের রিলিজিয়াস ক্যাপিটাল হচ্ছে মক্কা মদিনা ইন সৌদি, পিস হয়ে গেল ওখানে। আর ইসলামিক ওয়ার্ল্ডের কালচারাল ক্যাপিটাল হচ্ছে ইজিপ্ট, পিস হয়ে গেছে। মাঝখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখন কে? ইরান, শিয়া মুসলিম ওয়ার্ল্ডের ক্যাপিটাল ইরান। ইরানে অনেকগুলো অক্টোপাসের মতো অনেকগুলো দৈত্যকে দিয়ে সে ইসরায়েল ধ্বংস করতে চাইছে। এই একটা একটা অক্টোপাসের একটা একটা ডানাকে ইসরায়েল ছাঁটছে। ইসরায়েলের বিরুদ্ধে বিডেন গভর্নমেন্টের কিছু রেস্ট্রিকশন ছিল, ট্রাম্প কিন্তু বলে দিয়েছে সে রেস্ট্রিকশন সে তুলে দেবে। অর্থাৎ ট্রাম্প হোল হার্টেডলি ইসরায়েলকে সাপোর্ট করবে, নেতানিয়াহুকে সাপোর্ট করবে, সাপোর্ট করে এই সাপোর্টটা মানে কিন্তু ইরানের দুর্দিন, এবং ইরানের অস্ত্র অনেক আছে, অ্যাটমিক পাওয়ারস লুকিয়ে লুকিয়ে করেছে, কিন্তু ইসরায়েল এবং ইউএস এর জয়েন্ট ফোর্সকে কতদিন ইরান ট্যাকেল করবে? দ্যাটস এ বিগ কোশ্চেন, সুতরাং একদম ওয়েস্ট এশিয়ার জন্য পলিসি হচ্ছে টোটাল সাপোর্ট টু ইসরায়েল, এন্ড এই পলিসিটা ইন্ডিয়ার জন্য ভীষণ হেল্পফুল হবে। এবং আরেকটা জিনিস দেখুন, ওয়েস্ট এশিয়ার একমাত্র কান্ট্রি ইসরায়েল অলরেডি কিন্তু মুখ খুলেছে যে বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে হিন্দুরা মার খাচ্ছে, প্রতিবাদ করেছে, এবং নেতানিয়াহু ইসরায়েল হ্যাজ রিঅ্যাক্টেড। তার মানে ইসরায়েল থেকেও বাংলাদেশের সহায়তাদের হেল্প আসবে, ডেফিনেটলি আসবে। যারা মহাকালের কথা পড়েছেন বারে বারে, সেখানে দেখবেন জিউসদের প্রতি, ইসরায়েলের প্রতি মহাকালের কতখানি ভালোবাসা, শ্রদ্ধা, মমত্ব, এটা ইতিহাসের খুব ডিপ লেভেলে, এটা বোঝার অন্য উপলব্ধি প্রয়োজন। অন্যদিকে একদম ডাইরেক্টলি, একদম ইলেকশনের আগেই কিন্তু ট্রাম্প বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে, মাইনরিটি হত্যা হচ্ছে বাই দ্য হ্যান্ডস অফ মুসলিমস, সেখান থেকে সে কিন্তু সাবধানে উচ্চারণ করেছে, হি উইল অ্যাক্ট। এই প্রেক্ষাপটে ভারত তো এখান থেকে মোদি তিনিও হুঙ্কার দিয়েছেন, হি উইল অ্যাক্ট। তাহলে একদিক থেকে ইসরায়েল, একদিক থেকে ইউএসএ, একদিক থেকে ইন্ডিয়া, ভারত, দে উইল ট্রাই টু সেভ দ্য হিন্দুজ, non-Muslims in Bangladesh who are being persecuted for last 8 decades in Bangladesh. They will see to it. বাংলাদেশের আগামী দিনে খুব ভেরি কুইকলি পলিটিক্যাল চেঞ্জ আসছে, এবং ফল অফ দিস ইউনুস গভর্নমেন্ট is a fact of few weeks or few days, limited. It's fate. আমি এবার দুটো বাংলা আর্টিকেল পড়ে শেষ করে দেব। কটা বাজলো? ও না, হয়ে গেছে না, আমি আর 10 মিনিটে শেষ করে দেবো। দুটো আর্টিকেল। একটা জিনিস আমি
আমি আমি আমি সরি, দেশবন্ধুর বার্ষিকীটা চলে গেল কয়েকদিন আগে, আমি সেদিন কোনো কথা বলতে পারিনি, অসুস্থ ছিলাম। এর মধ্যে দুটো ভালো আর্টিকেল বেরিয়েছে যুগ সংখ্যে দুটো আর্টিকেল বেরিয়েছে। একটা দেখছি, একটা রবিবাসরীয়, কথায় যেন এটা তারিখটা কত, একটা আর্টিকেল বেরিয়েছে, হ্যাঁ 10ই নভেম্বর 24 রবিবাসরীতে, রবিবারের বৈঠক অন দেশবন্ধু। খুব ভালো আর্টিকেল বেরিয়েছে একটা, দেশবন্ধু শ্রী রাহুল দাশগুপ্ত। একটা জিনিস, ভারতবর্ষের ইতিহাসে, হ্যাঁ কি প্রশ্ন, যদি তার কথা অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, যদি ভারতের আধিপত্য আগামীতে বাড়ে, ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেয়, রাশিয়া ভারতের পক্ষে থাকবে, ইউরোপের আধিপত্য শেষ হবে, আমেরিকার অবস্থান কি হবে, দাদাগিরি থাকবে কি? আচ্ছা পরে উত্তর দেব। আচ্ছা আমি আসছি, এবার আসছি আমি এই জায়গাটাতে। দেশবন্ধু, এটা দুর্ভাগ্য, দেশবন্ধুকে নিয়ে, দেশবন্ধু আমরা ভুলে গেছি, আমরা তো সব তো ভুলে যাই, আমরা সব ভুলে মেরে দিই, কারণ ভুলে গেলেই শান্তি, কমফোর্টলি ঘুমানো যায়, একদম দিব্যি ঘুমানো যায়। কি দরকার এত কিছু মনে রাখা? মনে রাখলেই তো আমাদের মধ্যে কষ্ট আসবে, কর্তব্যবোধ, ঔচিত্যের প্রশ্ন, এই করা উচিত সেই করা উচিত নয়, কি দরকার, সব ভুলে মেরে দাও। একটা আর্টিকেলটা শুরু করেছে একটা সুভাষচন্দ্র বসুর একটা কোটেশন দিয়ে, কি লিখেছে, রাজনীতির রঙ্গমঞ্চ থেকে দেশবন্ধুর বিশাল ব্যক্তিত্বের অন্তর্ধান ছিল ভারতবাসীর পক্ষে এক প্রচন্ড দুর্ভাগ্য। দেশবন্ধু যদি আরো কয়েক বছর বেঁচে থাকতেন তাহলে ভারতের ইতিহাস সম্ভবত অন্যরকম হতো। জাতীয় ইতিহাসে কখনো কখনো এরকম দেখা যায়, কোনো বিশেষ ব্যক্তির আবির্ভাব কিংবা মৃত্যুর দ্বারা প্রায়শই ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। এ কথাগুলি লিখেছেন সুভাষচন্দ্র বসু তার আত্মজীবনীতে। এটা লেখা আছে ইন্ডিয়ান স্ট্রাগলে। এটা আরো অনেক লিখেছেন, উনি লিখেছেন ইন্ডিয়ান স্ট্রাগলে, আপনারা পড়ে নেবেন, দেখবেন একটা জায়গায় বলছেন যে এই যে মৃত্যু, এই মৃত্যুর পরে দি পলিটিক্স অফ ইন্ডিয়ান পলিটিক্স, উনি মিন করছেন কংগ্রেস, the politics of the leadership of the politics of Congress went from the hands of the intellectuals to the hands of the mediocres, lower intellectuals. খুব দুঃখের সঙ্গে লিখলেন, কারণ এরপরে তো গান্ধী became dominant, গান্ধী became the uncrowned dictator of Congress, uncrowned dictator. 1985 যখন দেশবন্ধুর মৃত্যু হলো, there is no challenge to Gandhi. With the backing of the British, he came to India, gradually rose to that position, and untimely mysterious death of Deshbandhu created a vacuum. সেই ভ্যাকুয়ামে গান্ধী became the uncrowned dictator. এই ডিক্টেটর শব্দটা আমার নয়, একদম সুভাষচন্দ্রের in Indian struggle. Gandhi became the dictator. এবার আমি যতটুকু জানি, এবং the leaders in Indian political movement, দেশবন্ধুর মতো এত তার প্রফেশনাল এত সাকসেসফুল তো খুব কম ছিল। আমি বহুবার বলেছি যে ব্যারিস্টার প্র্যাকটিসের, ওকালতি প্র্যাকটিসে ইস্টার্ন ইন্ডিয়াতে he went to the top. সেই মুহূর্তে তার পার ডে ইনকাম ছিল প্রায় 50,000, আজ কত, 50 লক্ষ টাকা। আর ওয়েস্ট ইন্ডিয়াতে জিন্না, went to the top. এই দুজনের যে মেলবন্ধন হয়েছিল সেন্ট্রাল অ্যাসেম্বলিতে স্বরাজ্য পার্টির সঙ্গে জিন্নার অনুগামীদের, এটা যদি কন্টিনিউ করতে পারত তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতে পারত, এবং
Gandhi could never attain that position of uncrowned dictator. দুর্ভাগ্য, দেশবন্ধু মারা গেলেন আনটাইমলি, and Jinnah could not continue in Congress, and also in subsequently he was compelled to leave Congress. আর অনেক লোক অনেক ত্যাগ করেছে, দেশবন্ধুর মতো এত বড় ত্যাগী পুরুষ নেই। জীবনের সব ত্যাগ করেছেন, তার প্রফেশন ত্যাগ করেছেন, তার সমস্ত বাড়ি দান করে দিয়েছেন, সব সম্পদ ত্যাগ করেছেন, তার নিজের জন্য এক কামরা ঘরও ছিল না। যখন দার্জিলিং ডেড বডি এলো, তার দেহ কোনো ঘরে প্রবেশ করেনি। শেষ জীবনটা কাটিয়েছিলেন দার্জিলিং এ যাওয়ার আগে তার এক জামাইয়ের বাড়িতে, কারণ যেহেতু মৃতদেহ ব্যক্তির কোনো আত্মীয়ের বাড়িতে, জামাইয়ের বাড়িতে প্রবেশ করবে না, তার বডি রাখা হয়েছিল রাস্তায়। তার নিজের বাড়ি বলে কিছু ছিল না। এত বড় ত্যাগ। আজ তার বাড়িতেই তো ক্যান্সার হসপিটাল আর সেবা সদন সবই তো তার বাড়িতেই। তার অত বড় ত্যাগ, ন্যাশনাল মেডিকেল কলেজ, তার অবদান, এই যে ত্যাগ ভারতবর্ষে আর কারণ নেই। এই মানুষটা দেশপ্রেম করতে গিয়ে, দেশকে ভালোবাসতে গিয়ে পথের ভিখিরি হয়ে গেলেন। আর অন্যদিকে অন্য সবার একদম তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিদেশে পাচার করা অর্থ বিপুল থেকে বিপুলতর হতে শুরু করলো। তফাৎটা এইখানে। আর দেশবন্ধু শুধু একটা সময়, দেশবন্ধু সম্বন্ধে সুভাষচন্দ্র বলেছেন, অত্যন্ত বেহিসেবী মানুষ, মানুষকে ভালোবাসায়, দেশপ্রেমে অত্যন্ত বেহিসেবী মানুষ। উনি বলেছেন, যখনই প্রশ্ন করা হয়েছে, এত হিসেব করার কি আছে, মানুষকে ভালোবাসায়, দানে এত হিসেব করার কি আছে। এই আর্টিকেলটা আমি এটা পড়লে অনেক সময় লেগে যাবে, আমি পড়ছি না। এবং ঋণ করেও দেশপ্রেম করে গেছেন, ঋণ করেও বন্ধুদের দান করে গেছেন। এবং এই মানুষটাই তার প্রফেশনাল লাইফের প্রথমে তার বাবার যে ঋণ, বাবা যে দেউলিয়া অফিসিয়ালি হয়ে গেছিল, দেউলিয়া হওয়ার পরে ব্রিটিশ যুগে তখন নিয়ম ছিল ঋণ শোধ করার প্রয়োজন নেই। ইফ ওয়ান্স ডিক্লেয়ার ইন দেউলিয়া ইন কোর্ট, সেই ঋণ পরিশোধের প্রয়োজন নেই। কোর্টের জাজ অবাক হয়ে গেছিলেন যে ঋণ পরিশোধ করার প্রয়োজন নেই, সেটাও দেশবন্ধু সে ঋণ পরিশোধ করলেন, বাবার সে ঋণ পরিশোধ করলেন। সেই জাজ বলছে কোর্টের, যে আমার, ব্রিটিশ জাজ বলছে, আমার জীবনে আমি এরকম কাউকে দেখিনি যে ঋণ শোধ করার প্রয়োজন নেই, সে ঋণও দেশবন্ধু চিত্তরঞ্জন পরিশোধ করলেন। আরেকটা আর্টিকেল লেখা হয়েছে, আর্টিকেল সম্বন্ধে আমার কিছু সমালোচনা আছে। এই আর্টিকেলটা সুরেন্দ্রনাথ এবং চিত্তরঞ্জন দুজনেই ট্র্যাজিক চরিত্র। এখানে আমার ধারণা কতগুলো ঐতিহাসিক ভুল আছে। আমার ধারণা এই ভদ্রলোক কল্যাণ ভঞ্জ চৌধুরী হিস্ট্রি, অনেকে অনেক আর্টিকেল লেখে, এটার কোনো মানে হয় না যে আর্টিকেলটা পাবলিশড হয়েছে বলেই সব কথাগুলো সত্য। অনেক কথাই এখানে ভুল আছে আমার মনে হয়। এটা হচ্ছে আর্টিকেলটা 16ই নভেম্বরের যুগসংখ্য পত্রিকার সুরেন্দ্রনাথ এবং চিত্তরঞ্জন। আমি 10 তারিখে সুরেন্দ্রনাথের উপরে আমি একটা বাইরেও স্পিচ দিয়েছি ভারত সেবা হলে, আর ওদিন পরে বোধহয় আমি ইউটিউব, ফেসবুকেও একটা সুরেন্দ্রনাথ কিছু কথা বলেছি। এখানে কিছু কথা আছে, আমি একটু কয়েক লাইন পড়ে যে জায়গাটা কন্ট্রোভার্সি আছে সেটা আমি বলে শোনাব। এই দুজনেই ছিলেন অসাধারণ বাগ্মী। সুরেন্দ্রনাথের বক্তৃতা ছিল অগ্নিবর্ষী, লাভার মতো তীব্র বেগে বহমান, আর চিত্তরঞ্জনের ভাষণ ছিল ধীর গতি সম্পন্ন, কাটতে কাটতে এগিয়ে চলার মতো। মজার কথা, রাজনৈতিক জীবনের শুরুতে দুজনেই দাদাভাই নৌরজির সান্নিধ্যে এলেও একজন অর্থাৎ সুরেন্দ্রনাথ ছিলেন নৌরজির মতো রাজনীতিতে নরমপন্থী,
চিত্তরঞ্জন চরমপন্থী। হ্যাঁ, অনেক আবেগী, দুজনেই আবেগী। এবার এই যে কথাটা যদি বাগ্মী, একটা কথা ক্লিয়ার করি, সুরেন্দ্রনাথ কিন্তু বাংলায় স্পিচ দিতে পারতেন না। সুরেন্দ্রনাথ কুড নট স্পিক lectures, give lectures in Bengali. Always all his lectures was in English. But চিত্তরঞ্জন বাংলায় খুব ভালো বক্তৃতা দিতে পারতেন, অত্যন্ত কাব্যিক, অত্যন্ত কাব্যিক। সুরেন্দ্রনাথের কিন্তু সাহিত্য অত কাব্যিক নয়, ইংলিশ, রিচ ইন ইংলিশ, কোনো সন্দেহ নেই। আর তারপরে লাইন পড়ছি আমি, ব্যারিস্টারি পরীক্ষা দিতে না দেওয়ায় সুরেন্দ্রনাথকে শিক্ষকতা বেছে নিতে হয়েছিল, কারণ ওর তো আইসিএস কেড়ে নেওয়া হয়েছিল। আর যার ব্যাপ্তি ছিল 1875 থেকে মৃত্যুকাল অবধি, এটা আমি দেখেছি সুরেন্দ্রনাথের জীবনকাল হচ্ছে 77 ইয়ার্স, তার মধ্যে 50 ইয়ার্স ইন পলিটিক্স। অন দি কন্ট্রারি, দেশবন্ধুর জীবনকাল মাত্র 55 ইয়ার্স। আমি হিসেব করে দেখলাম সুরেন্দ্রনাথের জন্মের প্রায় 1 দশক পরে দেশবন্ধুর জন্ম, এবং সুরেন্দ্রনাথের মৃত্যুর প্রায় 1.5 দশক আগেই, কারণ সুরেন্দ্রনাথ মারা গেছেন 1925 আর দেশবন্ধু মারা যাচ্ছেন 1925 দেশবন্ধু মারা যাচ্ছেন। হ্যাঁ, এবং তার অ্যাক্টিভ পলিটিক্স খুব বেশি নয়, কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সে কংগ্রেস পেছনে যেতেন, কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সটা শুরু করলেন একদম 1917 থেকে টিল ডেট, দ্যাট ইজ 1925, মানে 8 বছর। এখানে লেখার মধ্যে কিছু ভুল আছে। অপরপক্ষে চিত্তরঞ্জনের রাজনৈতিক জীবনের ব্যাপ্তি ছিল 47 ইয়ার্স। এই বাক্যটা ভুল, ডেফিনেটলি ভুল। পরোক্ষভাবে অরবিন্দ ঘোষ সহ চরমপন্থীদের যোগ থাকলেও তার সক্রিয় রাজনৈতিক জীবন শুরু 17 থেকে, এবং অ্যানি বেসেন্টের অন্তরীণ করার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত 8 বছর। প্রথমে 4 বছর তিনি গান্ধীর সমকক্ষতা অর্জন করেছিলেন, তারপরে 4 বছর তিনি গান্ধীকে ছাড়িয়ে গিয়ে দেশের 1 নম্বর নেতা হয়েছে, কোনো সন্দেহ নেই। এটা সুভাষচন্দ্রের কথা, যে নেতৃত্বে হি সারপাস দি পজিশন অফ গান্ধী ইন দ্য লাস্ট 4 years of his life, but untimely sudden death ইতিহাসটাকে স্তব্ধ করে দিল, চাকাটা ঘুরে গেল। সেই পরিস্থিতিতে গান্ধী বিকেম দ্য আনক্রাউন্ড ডিকটেটর অফ দি কংগ্রেস। এবার একটা জায়গায় যেটা হচ্ছে, এবার এই আর্টিকেলে সুরেন্দ্রনাথের সঙ্গে চিত্তরঞ্জনের যে রাজনৈতিক দ্বন্দ্ব স্টার্টিং ফ্রম 17, এই দ্বন্দ্ব নিয়ে কিছু কথা আছে। এই দ্বন্দ্ব নিয়ে দেখছি উনি দেশবন্ধুকে অনেক সমালোচনা করেছেন। দেশবন্ধুর নাকি সমস্ত টেপসই ভুল ছিল, এই কথাগুলো বলার চেষ্টা করেছেন। দেশবন্ধুর রাজনৈতিক স্টেপসগুলো খুব ভুল ছিল। হ্যাঁ, একটা জিনিস এটা সত্যি যে ওই সময় যে রাজনীতিতে কি গান্ধী, কি প্যাটেল, কি তোমার আমাদের দেশবন্ধু, এরা কি জওহরলাল, কি জিন্না, এরা সবাই হচ্ছে রাজনীতিতে ইন দ্য প্রফেশন they has come from the British legal system, barristers legal system, অর্থাৎ এদের জীবন এবং কর্মের রাজনীতিতে এই ব্রিটিশ লিগ্যাল সিস্টেমের ফ্রেমওয়ার্কের একটা কন্ট্রিবিউশন আছে, একটা ইমপ্রেশন আছে। যেমন দাদাভাই নওরোজি থেকে আরম্ভ করে জিন্না এবং সুরেন্দ্রনাথ, এরা সবসময় চেয়েছিল যে কনস্টিটিউশনাল রিফর্মস, লিগ্যাল রিফর্মসের থ্রু দিয়ে স্টেপ বাই স্টেপ ভারতবর্ষের ফ্রিডমটা আসুক, মুভমেন্টটা এগোক।
এবং কোন রকম মানে পিপলস মুভমেন্ট না, এরা কেউ পিপলস মুভমেন্ট নিয়ে চিন্তা করেনি। কিন্তু পরবর্তীকালে অবশ্য সুরেন্দ্রনাথ পিপলস মুভমেন্টে গিয়েছেন, এবং 17-র পরেও দেখবো আমরা সুরেন্দ্রনাথ পিপলস মুভমেন্ট থেকে সরে গেছেন। হি হ্যাজ টেকেন the post of minister, again gone back to the constitutional reforms, not people's movement. Jinnah all along for the people's movement. দেশবন্ধু দুটো পথে হেঁটেছেন, উনি পিপলস মুভমেন্টেও গেছেন, আবার কনস্টিটিউশনাল রিফর্মসেও গেছেন। ফাইট দ্য ব্রিটিশ ফ্রম উইদিন দ্য সেন্ট্রাল এন্ড স্টেট অ্যাসেম্বলি, কাউন্সিল থেকে যুদ্ধ করা, লিগ্যাল ফ্রেম থেকে যুদ্ধ করা, এই সব পথেই। এইখানে দেশবন্ধুর মুসলিম প্যাক্ট নিয়ে, এই প্যাক্ট নিয়ে এই লেখকের অনেক কটূক্তি আছে। এখন ইতিহাসকে বিচার করতে হবে সেই সময়কার প্রেক্ষাপটে, আজকের প্রেক্ষাপট থেকে বিচার করাটা ঠিক হবে না। আর দেশবন্ধু যাই করে থাকুন, নিজের জন্য কিচ্ছু করেননি, তখন হিডেন এজেন্ডা ছিল না। হোয়াট এভার হি ডিড ইন গুড ফেথ, এবং তার মতো স্যাক্রিফাইস, ত্যাগী ভারতবর্ষে তো আর কেউই নেই, কারণ তার অনেক কিছুই ছিল। কেউ যদি বলে গান্ধী অনেক কিছু ত্যাগ করেছেন, এটা ভুল কথা। গান্ধীর তো কিছু ছিল না, ইজ নট এ গুড প্র্যাকটিশনার। তার ওয়েলথ তো ছিল না, তার প্রতিষ্ঠাও ছিল না, তাহলে ত্যাগ কি করেছেন? কেউ যদি বলে নেহরু ত্যাগ করেছিল, এটা খুব রং স্টেটমেন্ট। তার কি ছিল? না ছিল, জীবনে তো কোনো ভালো প্র্যাকটিস করেননি, একটাও প্র্যাকটিস করেননি, তার ওয়েলথ ছিল না, তার প্র্যাকটিস করার মুরুদও ছিল না, তাহলে কি ত্যাগ করেছেন? তিনি তো পলিটিক্সটাকে জীবনের জীবিকা হিসেবে গ্রহণ করেছেন, গান্ধীও তাই, পলিটিক্সটাকে জীবনের জীবিকা হিসেবে গ্রহণ করেছেন। দেশবন্ধু ইজ নট, জিন্নাহ ইজ নট। Jinnah had plenty, material plenty, big huge practice. Deshbandhu has huge practice and money. They sacrificed that. They have sacrificed. This is sacrifice. এই তুলনা অন্য কারোর সঙ্গে হয় না। হ্যাঁ, রাজনীতিতে কিছু মনোমালিন্য ছিল, কিছু মতের এবং পথের অমিল ছিল। দেশবন্ধুর মানসিকতা, তার ত্যাগ নিয়ে কোনো সন্তান, সব থেকে বড় কথা তার কি ইচ্ছে ছিল, তার কি ইচ্ছে ছিল, তার মনের কি ইচ্ছে, তার শুভ, সবটাই তো শুভ ইচ্ছা দেশের জন্য। সেটা কারো ভালো লাগতে পারে, নাও পারে। মনে রাখতে হবে ভারতবর্ষের এই বাংলার, তখন তো বাংলা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সব থেকে মোস্ট সিগনিফিক্যান্ট প্রভিন্স। সেই বাংলার প্রথম মাস লিডার হচ্ছেন একদম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কোনো সন্দেহ নেই, যার নাম হয়েছিল সারেন্ডার নট ব্যানার্জি, যার পায়োনিয়ারিং কাজের জন্য এই পার্টিশন অফ বেঙ্গলটা আন্ডান হয়েছিল। এবং পরবর্তীকালের রাজনীতির বাংলা থেকে গোটে ভারতবর্ষের একদম শীর্ষে পৌঁছেছিলেন তিনি, দেশবন্ধু, ভারতবর্ষের জনগণের একদম দেশবন্ধু, দেশের জাতীয় নেতা। এবং তিনি যে মুসলিমদের জন্য যে প্যাক্ট করেছিলেন, হিন্দু মুসলিম প্যাক্ট করেছিলেন, সেটা অল ইন্ডিয়া কংগ্রেসে অ্যাপ্রুভড হয়নি। তার ইচ্ছে ছিল সৎ ইচ্ছে। এবং পরবর্তীকালে আপনারা দেখবেন যেটা বলছেন, উনি 55% চাকরির 55% উনি সে সময় রিজার্ভ করতে চেয়েছিলেন। জেনারেল যেটা আনস্কিল কাজগুলো, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু কি হলো পরবর্তীকালে, কি হলো এই যে আমরা কোনো নেগোসিয়েশনসে এলাম না, আলটিমেটলি কি হলো? সেই গান্ধী তো খেলাফত মুভমেন্ট শুরু করেছিলেন, যার ফলস্বরূপ ভারতবর্ষ বিভক্ত হলো এবং বাংলার 2/3 66% ল্যান্ড পাকিস্তানে চলে গেল। তো আপনি বিচারটা করবেন কিভাবে? আমি আবার ধারণা, এই যে আর্টিকেলটা সুরেন্দ্রনাথ এবং চিত্তরঞ্জন দুই ট্র্যাজিক চরিত্র, নো ডাউট দুজনের ট্র্যাজিক চরিত্র, কিন্তু এখানে এই লেখক কল্যাণ ভঞ্জ চৌধুরী দেশবন্ধুকে যেভাবে উনি
কিছু কটু আলোচনা করেছেন। আমার ধারণা গান্ধীজির আসল রূপ উনি জানতেন না। গান্ধীর সঙ্গে মতিলাল নেহরুর কি গোপন চুক্তি হয়েছিল, গান্ধীর সঙ্গে ব্রিটিশের কি গোপন আঁতাত ছিল, এটা সম্ভবত এই লেখক এই দলিলগুলো পড়েননি। পড়লে দেশবন্ধুর সম্বন্ধে এই কটূক্তি কথাগুলো লিখতে 10 বার চিন্তা করতেন। এই বলে শেষ করি। শুভরাত্রি। কতক্ষণ হলো? ও 1 ঘন্টা হয়ে গেছে। না, আজকে নয়, আপনার সুজিত বাবু এ নিয়ে পরে আলোচনা করব। শুভরাত্রি।